আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিজান প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা সবাই কিন্তু ইতিমধ্যে জানেন যে গ্রামীণ ব্যাংকের যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার কিন্তু বিভিন্ন ধাপে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আগামী 14/2/2025 তারিখেও কিন্তু গ্রামীণ ব্যাংকের যশোর জেলাতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটার কিন্তু এই 14 তারিখে অনুষ্ঠিত হবে। তো এই 14 তারিখের পরীক্ষার জন্য আমি গ্রামীণ ব্যাংকের কিছু যেগুলো একদম মূল বিষয় সেগুলো সম্পর্কে আমি কিছু ধারণা দিব আপনাদের এই ভিডিওতে। তো আমি মনে করি সেখান থেকে 100% কমন আপনাদের প্রশ্ন পড়বেই। তো গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এর পরীক্ষা 14/2/2025 তারিখের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন। তো এটা মনে করতে পারেন যে একটা সাজেশন, আবার প্রস্তুতিমূলক ভিডিও বললেও ভুল হবে না। 100% কমন হতে চলেছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আগামী শুক্রবার সকাল 10টা 10 ঘটিকায় যারা গ্রামীণ ব্যাংকের এই পরীক্ষা দিতে যাবেন, আমি মনে করি যে আমার এই ভিডিওটি যদি প্লে করে থাকেন তাহলে 100% আমার এই ভিডিওটি দেখে যাবেন। A to Z একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি মনে করি যে এখান থেকে আপনার কম করে হলেও 5টি মার্ক চলে আসবে। তো চলুন আমি আর কথা বাড়াবো না। আমি চলে যাব সরাসরি আলোচনায়। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি এই গ্রামীণ ব্যাংকের চাকরি প্রার্থী থেকে থাকে অথবা যে কোনো ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তার 100% উপকার হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মূল আলোচনায়। তো এখানে এই সাজেশনে আমি প্রথমেই, যেহেতু গ্রামীণ ব্যাংকের পরীক্ষা, সেহেতু এই সম্পর্কিত প্রশ্ন অবশ্যই থাকবে। তো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো আমি এখানে প্রথমেই আলোচনা করতেছি। তো চলুন আমরা দেখে নিই, দেখি যে আসলে মূল কি কি বিষয় আছে এখানে। তো এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে, যেহেতু আমরা গ্রামীণ ব্যাংকের পরীক্ষা দিতে যাব, সেহেতু আমরা যদি এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিছু না জেনে যাই তাহলে একটি বোকামি হয়ে যাবে। তো চলুন আমরা জেনে নিই। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান। এটা কি? গ্রামীণ ব্যাংক একটি বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান যা দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যা দেশের দারিদ্র্য বিমোচনে কিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশে সরকারি ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সহ যাবতীয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন। তো বাংলাদেশে সরকারি ক্ষুদ্র ঋণ সর্বপ্রথম চালু করে কিন্তু এই গ্রামীণ ব্যাংক, এবং এই ব্যবস্থা সহ যাবতীয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন। তো এখানে কিন্তু যত ব্যাংক আছে বাংলাদেশে, তার ভিতরে সব থেকে এই ক্ষুদ্র ঋণে কার্যক্রমের গ্রামীণ ব্যাংকের সুদের হার এক একদম সর্বনিম্ন। এর থেকে সর্বনিম্ন আর কোনো ব্যাংক এই সুদের হার নেয় না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলাদেশে সরকারি ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সহ যাবতীয় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কোন ব্যাংকের সুদের হার সর্বনিম্ন? গ্রামীণ ব্যাংকের সুদের হার সর্বনিম্ন। তারপরে আছে দেখুন, গ্রামীণ ব্যাংকের সর্বোচ্চ সুদের হার 20%। তো বিভিন্ন লোন হোক বা অন্যান্য আর্থিক লেনদেন যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই গ্রামীণ ব্যাংক এই প্রতিষ্ঠানটি কিন্তু সর্বোচ্চ 20% সুদ নিয়ে থাকে। এর উপরে কিন্তু তারা সুদের হার নেয় না। আর আর প্রথমে জেনে আসলাম যে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে সর্বনিম্ন সুদের হার হলো গ্রামীণ ব্যাংকের। তো দেখুন, গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 1983 সালে 2 অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। তো গ্রামীণ ব্যাংকের আনুষ্ঠানিক জন্ম হয় কত সালে? 1983 সালে 2 অক্টোবর। এই তারিখটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে 2 অক্টোবর 1983 সাল। গ্রামীণ ব্যাংক জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ প্রদান করে।
কোন ব্যাংক জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক। বিশেষ করে গ্রামীণ নারীদের ঋণের পাশাপাশি ব্যাংকটি স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সামাজিক কল্যাণ কর্মসূচি পরিচালনা করে। তো সকল ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর থেকে গ্রামীণ ব্যাংকের বিশেষত্ব হচ্ছে এখানেই আলাদা, যে তারা কিন্তু ঋণের পাশাপাশি ব্যাংকটি স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সামাজিক কল্যাণ কর্মসূচি পরিচালনা করে থাকে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। তো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নের ভূমিকা রাখার জন্য 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং প্লাস এই গ্রামীণ ব্যাংকে তাদের কিন্তু মিলিতভাবে, একত্রিতভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তো এখানে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত মানে সংক্ষেপের ভিতরে যতটুকু জানা আমাদের প্রয়োজন সেতটুকু কিন্তু আমরা জেনে গেছি। তো এখানে আরেকটি কথা আমি বলে রাখি, যে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রথমে তারা একটি প্রকল্প হিসেবে কাজ শুরু করে, সেটা কিন্তু তারা 1976 সালে শুরু করে প্রথমে। তো আমরা এখানে আরেকটু বিস্তারিত আলোচনা দেখি। গ্রামীণ ব্যাংকের কাজ কতটি, মানে কি কি বিষয়ে কাজ করে? তারা প্রধানত 3টি বিষয়ে কাজ করে। ঋণ এবং অর্থনৈতিক যে অন্যান্য কাজ, ব্যাংকিং সিস্টেমের যে কাজটা, সেটা ছাড়াও তারা এই 3 ধরনের কাজ করে থাকে। সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, নারীর সবলীকরণ, সামাজিক উন্নয়ন। এই 3 ধরনের কাজ কিন্তু তারা করে থাকে। দেখুন এখানে এই যে এটা সাজানো হয়েছে, এটার এই যে মাঝখানে যে গ্রামীণ ব্যাংকের যে লোগোটা আছে, এখানে যদি একটা করা হয়, একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে দেওয়া হয়, প্রশ্ন ঠিক এইভাবেই আছে, তো মাঝখানে জিজ্ঞাসাবাদক প্রশ্ন আছে, উত্তর কি হবে? এখানে কিন্তু গ্রামীণ ব্যাংক হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো যদি কারো কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যে কেউ যদি গ্রামীণ ব্যাংকের চাকরি প্রার্থী হয়ে থাকে অথবা যে কোনো ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। আমি আশা করি তার 100% উপকার হবে, কারণ এই বিষয়টা নিয়ে এই যে বর্তমান প্রেক্ষাপটে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের এই বিষয়ে জ্ঞান থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তো দেখুন আমরা পরবর্তীতে চলে যাই। গ্রামীণ ব্যাংকের তহবিলের প্রধান উৎস। তো এই যে গ্রামীণ ব্যাংক যে এই সকল যে কার্যক্রম সম্পাদন করে থাকে, তো এই গ্রামীণ ব্যাংকের তহবিলের উৎসটা কি? আমাদের মনে একটা প্রশ্ন জাগে না, যে এরা এই টাকাগুলো কোথায় পায়, বা এত কাজ করে তারা, এটা কোথা থেকে আসে? ঋণ দেয়, তারপরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে তারা, তাহলে তারা এই অর্থগুলো কোথায় পাচ্ছে? এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে অবশ্যই আছে। তো দেখে নিই আমরা যে গ্রামীণ ব্যাংকের তহবিল উৎস কি কি। তো গ্রামীণ ব্যাংকের তহবিলের প্রধান উৎস হচ্ছে শেয়ার মূলধন। প্রথমে কি? শেয়ার মূলধন তাদের গ্রামীণ ব্যাংকের তহবিলের প্রধান উৎস। তারপরে হচ্ছে সাধারণ ও অন্যান্য সঞ্চয়। 3 নম্বরে আছে ব্যাংক কর্তৃপক্ষ রক্ষিত কিছু বিশেষ তহবিল। 4 নম্বরে আছে সদস্যদের আমানত ও অন্যান্য তহবিলের স্থিতি। 5 নম্বরে ব্যাংক ও অন্যান্য বৈদেশিক উৎস থেকে গৃহীত ঋণ উল্লেখযোগ্য। তো আমরা এই বিষয়টি জেনে নিলাম যে গ্রামীণ ব্যাংকের তহবিলের উৎসগুলো কি। তো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে গ্রামীণ ব্যাংকের তহবিলের উৎস কি, তাহলে আমরা ইজিলি বলে দিতে পারবো যে তাদের তহবিলের প্রধান উৎস কি কি। তো এগুলো কিন্তু এই পরীক্ষায় আসতে পারে এবং 100% আসার সম্ভাবনা রয়েছে। বিগত একদিনে কিন্তু এই গ্রামীণ ব্যাংকের পরীক্ষা একটা হয়েছে, তো এই ভিডিওতেই আমি ওই প্রশ্নটা কেমন প্রশ্ন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো ওই প্রশ্নটা যদি আপনারা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন প্রশ্ন হবে বা কি ধরনের প্রশ্ন হতে পারে, সে বিষয়ে আপনার একটা ধারণা হবে। তো চলুন আমরা পরবর্তী স্টেপটা দেখি। এক কথায় উত্তর। 1. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে।
2 নম্বর, এটা কিন্তু 3 স্টারের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমাদের প্রধান উপদেষ্টা, সেক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তো এটা কত সালে এই নোবেল পুরস্কারটা পায় সেটা আমরা কিন্তু আগেই জেনে এসেছি যে 2006 সালে। 3 নম্বরে প্রশ্ন আছে, গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে কত সালে? 1976 সালে। 4 নম্বরে, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় কোন গ্রাম থেকে? জোবরা গ্রাম থেকে। তো গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয় কোন গ্রাম থেকে? জোবরা গ্রাম থেকে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই জোবরা গ্রাম থেকে কিন্তু সর্বপ্রথম এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমটি শুরু হয়। কুইজ, সামাজিক ব্যবসার অগ্রদূত কাকে বলা হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলা হয়? সামাজিক ব্যবসার অগ্রদূত বলা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই 2 নম্বর প্রশ্নটা দেখুন, যে 3 জিরোস তত্ত্বের জনককে? 3 জিরোস তত্ত্বের জনককে? 3 জিরোস তত্ত্বের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 জিরোস তত্ত্বের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 নম্বর আছে, গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্রঋণ গ্রহীতার নাম কি? সুফিয়া বেগম। গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্রঋণ গ্রহীতার নাম কি? সুফিয়া বেগম। তো এখানে দেখুন, এই গ্রামীণ ব্যাংকের সর্বপ্রথম যে ক্ষুদ্রঋণ গ্রহণ করে তার নাম হচ্ছে সুফিয়া বেগম। তো এখানে আরো একটা জিনিস উল্লেখ্য যে এই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ সর্বপ্রথম কিন্তু গ্রহণ করে একজন মহিলা, আর তার নাম হচ্ছে সুফিয়া বেগম। 4 নম্বরে, গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? গ্রামীণ ব্যাংক তফসিল বহির্ভূত ব্যাংক। গ্রামীণ ব্যাংক তফসিল বহির্ভূত ব্যাংক। তো এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো একটু আপনারা যাচাই করে নেবেন যে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি কি অপশন থাকতে পারে। তো এখানে কিন্তু এই তফসিল বহির্ভূত ব্যাংক এরকম, এর যে সমার্থক শব্দ যা আছে এরকম ধরনেরও কিন্তু কিছু, এটার থেকে এই সরাসরি এইটা না দিয়ে এই যে ঘ নম্বরে যেটা আছে তফসিল বহির্ভূত ব্যাংক, এটা বাদে অন্য আরেক ভাষায় আপনাকে দিল, তাহলে কিন্তু আপনি তখন গুলায় ফেলবেন। তো যাই হোক, 5 নম্বর আছে, গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত? দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। গ্রামীণ ব্যাংক বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে তথ্য এবং প্রশ্ন যেগুলো ছিল বা আসার মতো, 100% যেগুলো আসার মতো সেগুলো আমি আপনাদের ইতিমধ্যে দেখালাম। তো এখন আমরা দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু তথ্য জানবো, যেগুলো না জানলেই নয়, কারণ গ্রামীণ ব্যাংকের যেহেতু প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, আবার সেক্ষেত্রে আবার বর্তমানে সে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেক্ষেত্রে কিন্তু তিনি এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবেন। তো তার বিষয়ে কিন্তু অবশ্যই 2টা থাকুক, 4টা থাকুক, আর 5টা থাকুক, আর 10টা থাকুক, তাকে নিয়ে প্রশ্ন থাকবেই, মাস্ট, এটা নিঃসন্দেহে থাকবে। তো আপনারা সম্পূর্ণ এই যে আগামী পরশু দিনের পরীক্ষার জন্য ক্লিয়ারলি একটা সাজেশন পেতে বা একটা প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা জেনে নেব এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন ব্যাংকার এবং অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন। তো এই গ্রামীণ ব্যাংক এটা ফার্স্টে কিন্তু একটি প্রকল্প হিসেবে কাজ করে। তো সেটা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রাম থেকে। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু হয়। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। তো বাংলাদেশে কিন্তু তিনি প্রথম এই নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 1940 সালে 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় জন্মগ্রহণ করেন এবং কত তারিখ কত সালে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তো এখানে একটি বিষয় কিন্তু উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসরা কিন্তু 9 ভাই বোন, তাদের মধ্যে তিনি তৃতীয়, অর্থাৎ আমরা যাকে বলে থাকি সেজো, বড় মেজো সেজো, তো তিনি কিন্তু সেজো। তার পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন হুজুরি। তার পিতা হাজী দুলা মিয়া, তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর। তো তিনি একজন হুজুরি ছিলেন এবং তার মাতা সুফিয়া খাতুন। তার জন্মদিন 28 জুনকে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিনকে 28 জুনকে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন, তার জন্মদিন হচ্ছে 28 জুন আর এটা হচ্ছে কি ব্যবসা দিবস হিসেবে পালিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস রচিত বই ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট poverty, creating a world without poverty, banker to the poor, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, a word of three zeros, এই ওয়ার্ড অফ 3 zeros কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুপার হ্যাপিনেস প্রভৃতি উল্লেখযোগ্য। তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সকল ক্ষেত্রেই তার ওটাকে কি বলে যে চরণ ধুলি যাকে বলে, সেটা কিন্তু সে রেখেছে সকল জায়গায়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের রচিত বইগুলো হচ্ছে ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, ব্যাংকার টু দি পুয়ার, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, এ ওয়ার্ড অফ 3 zeros, সুপার হ্যাপিনেস প্রভৃতি উল্লেখযোগ্য। তো এখান থেকে কিন্তু যে কোনো একটি দিয়ে বলতে পারে যে এই বইটির লেখক কে। তো আমরা এটা দেখলে বুঝতে পারবো না যে কি কি ডক্টর মোহাম্মদ ইউনুসের রচিত বইগুলো কি কি। ওকে, আমরা বলতে পারবো। তো এর ভিতর থেকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আ ওয়ার্ল্ড অফ 3 zeros। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনুসের উল্লেখযোগ্য পুরস্কার। তো আমরা এখন দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি পুরস্কার পান। আমার মনে হয় যে তিনি যে পরিমাণ পুরস্কার পেয়েছেন, এত সংখ্যক পুরস্কার মনে হয় না যে আমাদের বাংলাদেশে আর কেউ পেয়েছেন, এবং এটা অনেক। সেগুলো সব কিছু জানতে গেলে আমাদের মাথা ঘোলা যাবে। তো আমরা সবগুলো জানবো না, হালকা পাতলা কিছু কিছু অংশ জানবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, আমরা জেনে নিই। রামন ম্যাগসেসে পুরস্কার 1984, রামন ম্যাগসেসে পুরস্কার 1984 সাল, নোবেল শান্তি পুরস্কার 2006 সাল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সাল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সাল, কংগ্রেশনাল গোল্ড মেডেল 2010, ট্রি অফ পিস পুরস্কার 2024। তো তিনি কিন্তু সর্বশেষ 2024 সালে ট্রি অফ পিস পুরস্কার পায় 2024 সালে। তো তার আগে পায় হচ্ছে 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল 2010 সালে পায়, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সালে পায়। তো এখানে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং নোবেল শান্তি পুরস্কার এই দুইটা নিয়ে মানুষ বেশি প্যাচ লাগায়। আর সেটা কেমন? সেটা হচ্ছে ধরুন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম 2009 সালে পায় এবং নোবেল শান্তি পুরস্কার পায় 2006 সালে। তো এই 6-9 বিষয়টা ভোলা যায়। তো 6-9 বিষয়টা যেন আমাদের না ঘুলিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে প্রথমে তিনি নোবেল পুরস্কার পান। তো এই নোবেল পুরস্কারটা পান হচ্ছে 2006 সালে, আর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এটা পায় পরে, সেটা হচ্ছে 2009 সালে। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো জানবো। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্ব, এই ওয়ার্ড অফ 3 zeros, এটাকে বাংলায় বলা হয় 3-0 তত্ত্ব। ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব সেটা হচ্ছে 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 নিট কার্বন নিঃসরণ।
মনে থাকবে? আশা করি মনে থাকবে যে ডক্টর ইউনূসের ৩-০ তত্ত্ব, সেটা হচ্ছে ৩টি তত্ত্ব। সেটা হচ্ছে কি? শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ। আর এটা যদি ইংলিশে সেভাবে আসে, কোনো প্রশ্নে আসতে পারে, যেহেতু চাকরি পরীক্ষা সেহেতু যে কোনোভাবে আসতে পারে, সেটা হচ্ছে শূন্য দারিদ্র্য, আনএমপ্লয়েড, শূন্য দারিদ্র্য, আনএমপ্লয়েড, শূন্য বেকারত্ব, পভার্টি ফ্রি, আর একটা হচ্ছে কি সিইও ফ্রেন্ডলি, সি সরি ইসিও ইকো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, আনএমপ্লয়েড। তাহলে আমরা তিনটির ইংলিশও কিন্তু জেনে নিলাম যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ, আনএমপ্লয়েড, পভার্টি ফ্রি, ইকো ফ্রেন্ডলি। মনে থাকবে? তো আমার হয়তো আপনাদেরকে বোঝাতে কিছুটা সমস্যা হচ্ছে, বা আমার কথা হয়তো অনেকের দুর্বোধ্য মনে হয় বা একটু বুঝতে অসুবিধা হয়। তারপরেও আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যে আপনাদের একটু হেল্প করার। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো প্রকার টিচার অথবা সেরকম বড় কোনো শিক্ষক না যে আমার কোথাও ভুল থাকবে না। অবশ্যই আমার ভুল থাকবে, আমিও একজন শিক্ষার্থী। তো সেক্ষেত্রে ভুলগুলো শুধরে নেওয়া মানে ধরিয়ে দিবেন, যদি কোনো ভুল থাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী স্টেপে চলে আসি। দেখুন, ৩-০ বিশ্ব, তার এই ৩-০ তত্ত্বের কিছু একটা একটা বই, যেহেতু অনেক কিছু আছে এর মধ্যে, তো তারপরেও আমরা সংক্ষেপে কিছু জেনে নেব। দেখুন, ৩-০ বিশ্ব ২০১৭ সালে প্রকাশিত এ ওয়ার্ড অফ থ্রি জিরোস। তো এ ওয়ার্ড অফ থ্রি জিরোস প্রকাশিত হয় কত সালে? ২০১৭ সালে নামক গ্রন্থে তিনি পৃথিবীর ৩টি বড় চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তো তিনি বিশ্ববাসীর কাছে কিন্তু এই ৩টি সমস্যা বা ৩টি বড় চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাসীদের দৃষ্টি আকর্ষণ করেন। এই তত্ত্বে যে ৩টি প্যারামিটার অগ্রগামী হবে তা হলো শূন্য দারিদ্র্য, জিরো পভার্টি। শূন্য দারিদ্র্যের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন দারিদ্র্য কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক অবস্থা নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে দারিদ্র্য কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক অবস্থা নয়, বরং এটি একটি মানবসৃষ্ট অবস্থা যা সম্পদের অসম বন্টনের ফলস্বরূপ তৈরি। বিষয়টি বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ২ নম্বর আছে শূন্য নিট বেকারত্ব, জিরো আনএমপ্লয়মেন্ট, শূন্য বেকারত্ব ব্যাখ্যা করার প্রাক্কালে তিনি উল্লেখ করেন যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তো এর বড় ব্যাখ্যা আছে, সেটা এখানে জানতে গেলে আমাদের অনেক সময় লাগবে। সেটা এই একটি ভিডিওতে জানা সম্ভব নয়, যেহেতু আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, যার কারণে আমি বড় করে ভিডিওটি করতেছি না। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, এগুলো কার ধারণা? ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারণা। ৩ নম্বরে শূন্য কার্বন নির্গমন, জিরো নিট কার্বন ইমিসিয়েশন। তিনি শূন্য নিট কার্বন নির্গমন বিষয়ে উল্লেখ করেছেন যে পরিবেশ বান্ধব উন্নয়নে ইতিবাচক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। এটা কি বোঝা গেল যে যে কোনো কাজ বা কর্মকাণ্ড আমরা করি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশ বান্ধব হবে, উন্নয়ন হবে সেটা, কিন্তু পরিবেশ বান্ধব হতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অবশ্যই অপরিহার্য এবং এটা আমাদের প্রয়োজন। তা না হলে আমি যদি মনে করুন আমি একটি উন্নয়নমূলক কাজ করতেছি, কিন্তু এমন একটি কাজ আমি করলাম যার কারণে হয়তো একদিকের উন্নয়ন হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার আমাদের পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের এরকম কাজ যদি করা হয় তাহলে কিন্তু আমাদের প্রকৃতি বা আমাদের পরিবেশ একটা বিপর্যয়ে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিতে হবে এবং সকল কাজের ক্ষেত্রে পরিবেশ বান্ধব উন্নয়ন করতে হবে। শুধু উন্নয়ন হলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, যাই হোক,
এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন। এক্ষেত্রে তিনি কিসের উপর, কি ব্যবহারের উপর জোর দেন? সবুজ প্রযুক্তির। সবুজ প্রযুক্তি বলতে কি বুঝিয়েছে এখানে? সবুজ প্রযুক্তি বলতে বুঝিয়েছে যে গাছপালা লাগানো বা এই ধরনের কিছু। একই সঙ্গে পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেন। আচ্ছা, আমরা কিন্তু অনেক ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম। তো এখন আমরা এই এতক্ষণ যেগুলো আমরা দেখে আসলাম সেই বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন দেখব, কিছু কুইজ দেখব। তো সাথেই থাকুন। এক কথায় উত্তর। 1. যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 নম্বরে, ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দি পুয়ার গ্রন্থটি রচনা করেন কত সালে? 1990 সালে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দি পুয়ার গ্রন্থটি রচনা করেন 1990 সালে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি? এখানে উল্লেখ্য যে আমরা এতক্ষণ যাবৎ যেগুলো জেনে আসলাম তার মধ্যে কিন্তু এটা এখন পর্যন্ত মনে হয় না যে বেঁধেছে। তো তারপরেও এখন আমাদের সামনে পড়েছে, এটা আমাদের কিন্তু এটা মুখস্থ করে রাখতেই হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে আমাদের দেশের একজন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে তাকে নিয়ে কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো সেক্ষেত্রে আমাদের এগুলো তার বিষয়ে যে আমাদের জেনারেল যে নলেজটা থাকা দরকার অবশ্যই রাখতে হবে, অবশ্যই আমাদের এই বিষয়ে জ্ঞান রাখতে হবে। তো দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম হচ্ছে বাথুয়া। কি গ্রাম? বাথুয়া। আবার এটার সাথে কিন্তু আরো একটা জিনিস প্যাচ লেগে যায়, সেটা হচ্ছে কি যে ক্ষুদ্র ঋণ কোন গ্রাম থেকে চালু হয়? জোবরা গ্রাম থেকে। তো এই জোবরা আর বাথুয়া এই দুটা জিনিস কিন্তু প্যাচ লেগে যায়। তো এই বাথুয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান, আর বাথুয়া গ্রাম হচ্ছে বলতে পারেন যে ক্ষুদ্র ঋণের জন্মস্থান। আচ্ছা, 4 নম্বরে, এ ওয়ার্ড অফ থ্রি জিরোস গ্রন্থটি কত সালে রচনা করেন? আ ওয়ার্ড অফ থ্রি জিরোস গ্রন্থটি 2017 সালে রচনা করেন। আ ওয়ার্ড অফ থ্রি জিরোস গ্রন্থটি 2017 সালে রচনা করেন। 5 নম্বরে, ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন? 8 অক্টোবর 2024। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক 5 অক্টোবর দিবে, নয় 6 অক্টোবর দিবে। কারণ সবাই জানে যে 5 অক্টোবরে আমাদের ছাত্র আন্দোলন সফল হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করে এবং মানে ছাত্রদের বিজয় অর্জিত হয়। তো সেক্ষেত্রে সবাই মনে করবে যে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে যারা না জানে, যারা জানে তারা তো 8 অক্টোবর দিবেই, আর যারা না জানে তারা তো এই হিসাবগুলো করবে, যেহেতু হাসিনা পালাইছে কত তারিখে, 5 তারিখ, তাহলে 5 তারিখ হবে। আবার কেউ কেউ চিন্তা করবে যে যেহেতু 5 তারিখ পালাইছে, তো 5 তারিখ তো আর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসতে পারে নাই বা শপথ গ্রহণ করতে পারে নাই, 6 তারিখে তাহলে শপথ গ্রহণ করেছে। তো এটা কিন্তু আসলে নয়, যে ডক্টর মোহাম্মদ ইউনুস 8 আগস্ট 2024 তারিখে শপথ গ্রহণ করেন বা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করেন। আচ্ছা, আমরা একটু কুইজ দেখি। কুইজ 1, ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি দি রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছেন কোন সাময়িক? কি? নেচার ম্যাগাজিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি দি রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন সাময়িকী? নেচার ম্যাগাজিন। 2 নম্বর আছে, ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক সূচনা পূর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম। তো সর্বপ্রথম এখান থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন কিন্তু একজন মহিলা, আর তার নাম হচ্ছে সুফিয়া বেগম। 3 নম্বর আছে, গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? তো গ্রামীণ ব্যাংকের এই যে ধারণা, ডক্টর মোহাম্মদ ইউনুস যে ক্ষুদ্র ঋণের ধারণা উদ্ভব করেন, এটা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ প্রথম চালু করে তাদের দেশে? তো সেই দেশটি হবে হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়া কিন্তু গ্রামীণ ব্যাংকের এই যে ক্ষুদ্র ঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম তাদের দেশে চালু করে মালয়েশিয়াতে। আচ্ছা, 4 নম্বর আছে, 28 জুন কার জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয়? 28 জুন
ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 5 নম্বরে আছে, বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়? বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়? কানাডা, জাপান, রাশিয়া। তো এখানে ক ও গ হবে উত্তর। জাপান, কানাডা, কানাডা, জাপান, জাপান, কানাডা, কানাডা, জাপান। তো কানাডা, জাপান কিন্তু তাদের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী পাঠদান করে তাদের মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের। তো তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন অসাধারণ ব্যক্তি, যার মানে জন্মস্থান বাংলাদেশে, বা তিনি বাংলাদেশের একজন নাগরিক। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ খুবই একটা গুরুত্বপূর্ণ মর্যাদার জায়গায় দাঁড়িয়ে আছে। তো দেখুন, বিশ্বের কানাডা ও জাপান দেশে মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করে পড়ানো হয়। আচ্ছা, তো ভিউয়ার্স, এই যে বিষয়গুলো আমি এই পর্যন্ত দেখালাম, আমার মনে হয় যে এখান থেকে আপনারা কমসে কম মিনিমাম 5 মার্ক হলেও আপনারা পাবেন। মানে এটা সর্বনিম্ন 5 মার্ক হলেও আপনারা পাবেন। আর এটা যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার মনে হয় যে আপনি এখান থেকে 5 মার্ক অনায়াসে নিয়ে আসতে পারবেন, সর্বনিম্ন 5 মার্ক। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমি এই গ্রামীণ ব্যাংকের চাকরি সম্পর্কিত আগামীকালকে আরও একটি ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে যদি আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক, এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী অথবা পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী হয়ে থাকে, তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। কারণ এই যে তথ্যগুলো আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম, এগুলো কিন্তু এখন এখন যে প্রেক্ষাপট বাংলাদেশের, সবার এই সাধারণ জ্ঞান বিষয়টা মাথায় রাখা উচিত আমি মনে করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামীকালকে আরও একটি প্রস্তুতিমূলক ভিডিও আসতেছে গ্রামীণ ব্যাংকের জন্য। তো সবাই প্রস্তুতি নেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কালকের ভিডিওটি পাওয়ার জন্য। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।